ক্ষতি বড় হয়ে যাওয়ার আগেই আমরা যেন সতর্ক থাকি, দায়িত্বশীল ভূমিকা পালন করি। পৃথিবীর কোনো ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কোনো শব্দ নেই। তাৎক্ষণিকভাবে সব হয় না। আরেকটি অস্ত্রের নাম, সবচেয়ে বড় অস্ত্র ছিল বিপ্লবের, সেটি হলো আমাদের তারুণ্যের সাহস। শুধু অস্ত্র হাতে নিলেই কি মুক্তিযোদ্ধা? এই যে বিতর্কের যে ভয়াবহতা, এটার কারণে কারো প্রতি কারো আস্থা নেই। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। প্রিয় দর্শক, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে। আমি মাহবুব সৈকত। দর্শক, স্বাভাবিকভাবেই আজকের মাই টিভি সংলাপের বিষয়বস্তু হবে নতুন বছরের প্রত্যাশা নিয়ে। শিরোনাম হচ্ছে নতুনের প্রত্যাশা। দর্শক শ্রোতা, নতুনের প্রত্যাশা হলেও সেই নতুন কিন্তু আসলে পুরাতনকে একদম পেছনে সব কিছু ভুলে কিন্তু আসলে নতুনের দিকে আগানো যায় না। নিশ্চয়ই আমরাও সেই পুরাতনকেও স্মরণ করব, নতুনের দিকে কি করে এগিয়ে যাব সেই আলোচনাও করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অতীব পরিচিত এবং প্রিয় দুই মুখ। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক দৈনিক কালের কণ্ঠের হাসান হাফিজ। ধন্যবাদ। বাঁ পাশে রয়েছেন কবি এবং শিশু সাহিত্যিক জাকির আবু জাফর। ধন্যবাদ। দুজনকে স্বাগত জানিচ্ছি এবং আলোচনায় আমরা ফিরছি। হাফিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আসলে যেটি আমরা শুনছিলাম, আমাদের শিরোনাম নতুনের প্রত্যাশা, কিন্তু তার আগে এই প্রত্যাশা শোনার আগে একটু জেনে নেই আপনার কাছ থেকে যে বছরটি বিদায় নিল ২০২৪, সেই ঘটনাবহুল ২০২৪ কিংবা কাঙ্ক্ষিত সেই ২০২৪, সেই ২৪কে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? ২৪ তো হচ্ছে একটা বড় বাক বদলের একটা অধ্যায়, তাই না? একটা স্বৈরাচারের যে অবসান হলো, ছাত্র জনতার সর্বপ্লাবী যে অভ্যুত্থান এবং বিপ্লব যেটা সংগঠিত হলো, অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা ১৫-১৬ বছরের যে জগদ্দল স্বৈরাচারী শাসন, অপশাসন, দুঃশাসন, তার থেকে আমরা মুক্তি লাভ করেছি। অনেক প্রাণ ঝরেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, ২৫ থেকে ৩০ হাজার মানুষ, তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং তাদের পাশে যেন আমরা দাঁড়াই, সেই অঙ্গীকার যেন হয় আমাদের সামনে দিনগুলিতে, সেই প্রত্যাশাটাও করব। তো এখন যেই একটা আশা তৈরি হয়েছে আর কি, নতুন পরিবর্তনের ফলে, নতুনটা কিন্তু অব্যাহত আছে, নতুনটাই কিন্তু পরিবর্তনটা ঘটিয়েছে। রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ তিতিক্ষা তাদের আছে, অনেক গুম হয়েছেন, খুন হয়েছেন, তারপরে কারাভোগ করেছেন, হয়রানি হয়েছে, তাদের প্রচুর ঘর ছাড়া থাকতে হয়েছে। তো ফিনিশিং টাচটা ছাত্ররা দিয়েছে। অকুতোভয় সেই সংগ্রাম, লক্ষ লক্ষ মানুষকে সম্পৃক্ত করে তারা সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে। তো আমরা আশা করব যে একটা সংস্কারের মধ্যে দিয়ে, একটা পরিবর্তিত একটা কাঠামোর মধ্যে দিয়ে, একটা সুস্পষ্ট অঙ্গীকারের মাধ্যমে সবার ভোটাধিকার নিশ্চিত করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকার সসম্মানে বিদায় নেবে, সেইটাই আমরা প্রত্যাশা করব। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা আশা করি এবং নিত্যপণ্যের যে কষ্টটা মানুষকে ভোগ করতে হচ্ছে, সেই দুর্ভোগটা যেন দ্রুত যতটা সম্ভব তাদেরকে রিলিফ দেওয়া যায়, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ আমরা প্রত্যাশা করব। এগুলি হচ্ছে নতুন বছরের বড় চ্যালেঞ্জ। এবং বিপ্লব যেটা ঘটলো, যেটা অভ্যুত্থান আমরা বলছি, সেটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য, টেকসই করার জন্য, সংহত করার জন্য কিন্তু সামনে বড় চ্যালেঞ্জটা আমাদের আছে। সেখানে জাতীয় ঐক্যটা দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধটা দরকার, পরমত সহিষ্ণুতাটা দরকার এবং একটু ধৈর্যটা দরকার, তাই না? এবং দেশপ্রেমের পরিচয়টাও দেওয়া দরকার, জাতীয় ঐক্যটা স্থাপন করা দরকার। এখনও ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে। ফলে আমরা যদি এখন বিচ্ছিন্ন হই, বিভক্ত হই, তাহলে শত্রুরা সেই সুযোগটা পাবে। এই সুযোগটা আমরা যেন না দিই, আমরা যেন প্রতিরোধটা আগে করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ক্ষতি বড় হয়ে যাওয়ার আগেই আমরা যেন সতর্ক থাকি, দায়িত্বশীল ভূমিকা পালন করি। জি, নিশ্চয়ই আপনার কথা শুনবো। আমি কবি জাকির আবু জাফর আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আমরা বলি ৩৬ জুলাই কিংবা ৫ আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তীতে নিশ্চয়ই দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু এই যে ৫ই আগস্টের পরে নিশ্চয়ই নতুন দিন আসলো, আবার আজকে এই ১লা জানুয়ারির মাধ্যমে নতুন একটি বছর শুরু হলো। এই দুটি সন্ধিক্ষণ অথবা পট পরিবর্তন, এইগুলোকে আপনারা যারা লেখালেখি করেন তাদের মূল্যায়ন আসলে কিভাবে? যদিও হাসান হাফিজ ভাইও তার বড় পরিচয়, তিনি লেখক, তিনিও কথা সাহিত্যিক, কবি। ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন।
কবি হাসান হাফিজ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের বড় কবিদের একজন তিনি। তিনি অত্যন্ত চমৎকারভাবে বিপ্লবের কথাগুলো তুলে এনেছেন। আসলে ৩৬ জুলাই আপনি একটি কথা বলেছেন, এটি এটি ফ্যান্টাস্টিক ব্যাপার। পৃথিবীর কোনো ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কোনো শব্দ নেই বা একটি সংখ্যা নেই। আমাদের তারুণ্য একটি সংখ্যা এখানে আবিষ্কার করেছেন, ৩৬ জুলাই। এটি হয়তো ক্যালেন্ডারের পাতায় থাকবে না, কিন্তু ইতিহাসে থেকে যাবে। ইতিহাস এটিকে রেখে দিবে তার বুকের ভেতর। এবং ৫ই আগস্ট যেই ঘটনাটা ঘটেছে, এটি বা তার ১ মাস আগ থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটি পৃথিবীর ইতিহাসে খুব একটা দেখা যায় না আন্দোলনের দিক থেকে, দেখা যায় না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর সকল জনমতের লোক একটি রেখায় এসে মিলিত হয়েছিল যারা স্বৈরাচারের পতন চেয়েছে। এখানে আরও একটি চমৎকার ব্যাপার ঘটেছে, একটি অস্ত্রের জন্ম নিয়েছে পৃথিবীতে। সেই অস্ত্রের নাম হলো গ্রাফিতি, যেটি গ্রাফিতি এই অস্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও কোনো ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা দেখিনি, বাংলাদেশে হয়েছে। আরেকটি অস্ত্রের নাম, সবচেয়ে বড় অস্ত্র ছিল বিপ্লবের, সেটি হলো আমাদের তারুণ্যের সাহস। সাহস যে অস্ত্র হয়েছিল, সেই অস্ত্রের কাছে আগ্নেয়াস্ত্র পরাস্ত হয়েছে, খালি হাতে দাঁড়িয়েছিল এবং খালি হাতে এই সাহসের অস্ত্র নিয়েই দাঁড়িয়েছে। আরেকটি বিস্ময়কর বিষয় যেটা ঘটেছে, যে পৃথিবীর ইতিহাসে কোনো সেনাবাহিনীর মধ্যে এটা আমরা দেখিনি, পড়িনি, যে যুদ্ধক্ষেত্রে গুলি লাগছে আর পাশের লোকেরা দাঁড়িয়ে আছে, তারুণ্য দাঁড়িয়ে আছে, গুলি খেয়ে যে পড়ে গেল তাকে হয়তো তুলছে বা আরও সামনে এগিয়ে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে থাকাটা, এই সাহসের তুলনা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি মনে করি এই বিপ্লব নিয়ে প্রচুর লিটারেচার হতে হবে, প্রচুর লেখালেখি হতে হবে, এবং সেটা কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, চলচ্চিত্রে, পথনাট্যে নানাভাবে জিনিসগুলো উঠে আসতে হবে এবং এটার ইতিহাস, সত্য ইতিহাস রচিত হতে হবে। আপনি প্রত্যেকটা কথাই কিন্তু বলছেন যে হতে হবে। 5 মাস চলে গেল, কতটা হয়েছে? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার জিজ্ঞাসাটা যথার্থ। এর মধ্যে বিপ্লবের পরে হয়েছে, বিপ্লব চলাকালীনও হয়েছে। আমাদের কবিরা বসেছিল না, আমাদের ছড়াকাররা, গল্পকাররা, তারা নানাভাবে এটাকে তুলে এনেছেন। এবার যেহেতু নিরস্ত্রভাবে যুদ্ধ হয়েছে, কবিতাও অস্ত্র হয়ে উঠেছিল এবং বিস্ময়করভাবে আমাদের রাজপথে কবি নজরুল এসে দাঁড়িয়েছিলেন, আমাদের রাজপথে সুকান্ত দাঁড়িয়েছিলেন, আমাদের রাজপথে আল মাহমুদ, ফররুক আহমদেরা দাঁড়িয়েছিলেন। কবিতা হয়েছে বলিষ্ঠ অস্ত্র, বলবীর বলচির উন্নত মমশির, কিংবা আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, কারার লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এইভাবে করে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, হ্যাঁ, কিংবা সিংহ সুকান্তের যে কবিতা, যে হঠাৎ হঠাৎ বাংলাদেশ, যেটি বা মাথা নোয়াবার নয়, এগুলো প্রচণ্ডভাবে দেয়াল লেখন হয়েছে, দেয়ালের সাথে ছবি হয়ে এটার নাম হয়েছে গ্রাফিতি। আমি এটির নাম দিয়েছি গ্রাফিতি অস্ত্র। এই অস্ত্র পৃথিবীতে আর দেখা যায়নি। আমি হাসান হাফিজ ভাই, আপনার আসলে অনেক বিষয়েই আপনার সাথে কথা বলাই যায়। একটা হচ্ছে যে আপনি গোটা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, কিংবা সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সবচেয়ে বড় সংগঠন, সেই জাতীয় সংগঠনের আপনি প্রেসিডেন্ট, একদিক থেকে সম্পাদক, লেখক, আপনি কবি। সেই জায়গাটায় থেকে আসলে আমি প্রশ্ন করতেই পারি, জানতেই পারি। জাকির আফু জাফরের জায়গা থেকে আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আপনার জায়গা থেকে কতটুকু মনে হচ্ছে যে কতটুকু আসলে এই জুলাই বিপ্লবের স্মৃতিগুলো লেখনির মাধ্যমে আসছে, কিংবা কবিতা, কবিরা ধারণ করে আগাচ্ছে? এটা কিন্তু চলমান আছে প্রক্রিয়াটা। মানে এটা যখন শুরু হয় তার আগে থেকে কিন্তু আমরা সক্রিয় ছিলাম। আপনি জানেন যে আমাদের সাংবাদিকরাও কিন্তু 7 জন সাংবাদিক প্রাণ দিয়েছেন এই আন্দোলনে। তো আমাদের লেখকরা, কবিরা সবাই নয়, অনেকে তো উচ্ছিষ্টভোগী ছিল, বিগত পতিত স্বৈরাচারের ম্যাক্সিমামই ছিল। তো তারা তো গুলুম কীর্তন করেছে এবং এটার বিরুদ্ধেই ছিল তারা। কিন্তু মুষ্টিমেয় যারা অগ্নি খরা ভাষায়, তারা কিন্তু এগুলির প্রতিবাদ অব্যাহত রেখেছে। দেয়াল লিখনে ছিল সেটা, তারপরে স্লোগানে ছিল। একটি স্লোগান তো এত বেশি কমিউনিকেটিভ, তাই না? আপনি এত ছড়ার ছন্দে সুন্দর করে, তাই না? তো
অনেক সুন্দর সুন্দর কিন্তু তাদের সৃষ্টিশীলতা আমরা তরুণদের দেখতে পাই, অনেক ভালো ভালো কথা যেগুলি আমরা দেখি না, যে শোনো মহাজন আমরা অনেকজন, তাই না, আবরার উই মেড, সেই আপনি জানেন যে বুয়েটের ছাত্র যেটা, যে আবরার প্রাণ দিয়েছিল সেই ভারত বিরোধিতার তথাকথিত অপরাধে তাকে খুন করে ফেলা হয়েছিল, সেইখান থেকে কিন্তু অনেকখানি ত্বরান্বিত হয়েছে সেই। তারপরে আস্তে আস্তে মুগ্ধ, সাইদ, আরও আরও নাম না জানা অনেকে কিন্তু বেওয়ারিশ হিসেবেও তাদেরকে দাফন করা হয়েছে, সেগুলি আমরা জানতে পারি নাই, এখনও তালিকাটা সম্পূর্ণ হয় নাই। তো এটা চলছে, এবং সরকারের উদ্যোগেও কিন্তু জুলাই বিপ্লবের উপরে একটা অ্যালবাম, ফটো অ্যালবাম বেরিয়েছে, লেখালেখিও চলছে। আপনি দেখবেন যে এই বইমেলায়ও আমরা দেখতে পাবো যে এই, তবে একটা জিনিস হয় কি, একটা বড় ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবকে ধরে রাখার জন্য একটা সময় দরকার হয়, একটু থিতিয়ে আসতে হয় আবেগটাকে, তখন কিন্তু এই সৃষ্টিশীলতাটা আশা করা যায় এবং একটু সময় লাগে, তাৎক্ষণিকভাবে সব হয় না। তো এটা চলমান আছে, আমরা আশা করি এটার মধ্যে থেকে আমরা পাবো, সেগুলি ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে আমাদেরকে প্রেরণা যোগাবে, পাথেয় হয়ে থাকবে, অনুপ্রেরণা হয়ে থাকবে। আচ্ছা নাফিস ভাই, আরেকটা বিষয় এখানে আমার জানার, আপনি নিশ্চয়ই আমাদের সময়টাও ছিল, আমরাও দেখেছি যে দেয়ালিকা অঙ্কন কিংবা লিটল ম্যাগের মাধ্যমে এই যে প্রকাশগুলো 2000 শাহাদাতের প্রায় 2000-এর কাছাকাছি শহীদ হয়েছে বলে আমরা যতটা জানি, 30-40 হাজার এই জুলাই আগস্টে আহত, আর গত 17 বছরের ইতিহাস চিন্তা করলে তো লাখ ছাড়িয়ে যাবে, কয়েক লাখ। তো সেই জায়গাটা থেকে স্ব প্রতিষ্ঠানে যদি ছাত্র জনতা তাদের সেই ক্লাব কিংবা ভার্সিটি কিংবা স্কুল কিংবা প্রাইমারি স্কুল তাদের যে সাময়িকীগুলো প্রকাশ, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারে কিনা, আপনার পরামর্শ কি থাকবে? অবশ্যই পারে, এবং এইটা তো ধরে রাখতে হবে, আমাদের উত্তর প্রজন্মের কাছে তো আমাদের ইতিহাসটা তুলে ধরে রাখতে হবে। সেই জন্যই তো প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, যেটা শহীদ মিনারে গতকাল হয়েছে সমাবেশ, তারা সময় দিয়েছে 15 দিনের। তো এইটা আলটিমেটলি আমাদের সংবিধানে সন্নিবেশিত হবে, যেরকম স্বাধীনতার যেই ঘোষণাপত্র যেটা ছিল 71 সালের 10ই এপ্রিল 1971। তো এই জুলাই বিপ্লবের স্পিরিটটাকেও, এটা কিভাবে এলো সেটাকে একটা সংহত রূপ দেওয়া, স্থায়ী রূপ দেওয়ার জন্য সাংবিধানিক কাঠামোর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। একটু লেট হয়ে গেছে, কিন্তু তারপরে বেটার লেট দেন নেভার। তো সেটা থাকবে, আমরা আশা করব যে সেটার পথ ধরে আমরা এগিয়ে যাব এবং আমাদের উত্তর প্রজন্ম এটা জানতে পারবে। ইতিহাসটা আমাদের সঠিকভাবে লিপিবদ্ধ করাটা দরকার। এখানেই একটু আসি, এই যে আপনি বললেন ইতিহাস, তার সাথে সঠিক, মানে ইতিহাস আসলে বেঠিকও হয়। অবশ্যই হয়, সেটা আওয়ামী লীগ করেছে, মুক্তিযুদ্ধকে তারা নষ্ট করেছে, চেতনাটাকে নষ্ট করেছে, একদলীয় শাসনের মধ্যে সেটাকে ফেলে, যেমন 7.5 কোটি মানুষ, অন্যরা কেউ আর যুদ্ধ করেনি, তাই না? কত মানুষ দেশের মধ্যে থেকে নির্যাতন সহ্য করেছে, প্রাণ দিয়েছে, তাই না? মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা নয়? শুধু অস্ত্র হাতে নিলেই কি মুক্তিযোদ্ধা, তাই না? তো তারপরে তারা তাদের দলীয় স্বার্থ সিদ্ধি করার জন্যে এমন মানুষকে মুক্তিযোদ্ধা বানিয়েছে যারা তখন 71-এ জন্মায়নি। তো এইটা একটা প্রহসনে পরিণত করেছিল। সেইখান থেকে ইতিহাসটাকে সঠিকভাবে আমাদের তুলে আনতে হবে। নতুন প্রজন্ম যেন আমাদের প্রকৃত ইতিহাসটা জানতে পারে, কিভাবে আমাদের উদ্ভব হয়েছে, কিভাবে লড়াই সংগ্রাম আমাদের এই স্তরে আমাদেরকে নিয়ে এসছে, যেটা বিবর্তনটা, ত্যাগ তিতিক্ষা কতখানি, সঠিক পথটা যদি আমরা জাতি নতুন প্রজন্মকে না জানাই, তাহলে কিন্তু আমরা নিজেরাই অপরাধী হয়ে থাকবো। তারা একটা ভুল শিক্ষা নিয়ে বড় হবে, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো অধিকার আমাদের নেই। আমরা চাইবো যে একটা সঠিক ইতিহাস লিপিবদ্ধ হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখিত হোক। এই নতুন করে 90-এর আন্দোলন আছে, এই 24-এর আন্দোলন আছে, সবগুলি কিন্তু একই সূত্রে গাঁথা, মানুষের অধিকারের জন্য, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন একটা দেশ গঠনের জন্য, একটা গণতান্ত্রিক, একটা মানবিক, একটা অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য। এইটুকুই তো স্বপ্ন, এবং দুমুঠো ভাত যেন আমরা শান্তিমতো খেতে পারি, আমরা যেন শান্তিতে ঘুমাতে পারি, এইগুলি তো মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু খুব বেশি না। কিন্তু আমরা গত 5 মাসে যা দেখতে পাচ্ছি, সেটার মধ্যে কিন্তু এটার একটা যোজন যোজন ফারাক আছে বলে আমার মনে হয়। তো সেটা প্রত্যাশাটা থাকবে যে এই দূরত্বটা যেন কমে যায়, রাজনৈতিক দলগুলি যেন আরও দায়িত্বশীল হয়, তারা যেন এই বিপ্লবের ভাষা থেকে তারা যেন পাঠটা নেয় এবং নিজেদেরকে সংস্কার করে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন হাসান হাফিজ। জাকির আবু জাফর, আপনার কাছে আসি। সেগুলো হচ্ছে আমাদের লেখনী, আমাদের
দাবি, আমাদের আন্দোলন কোনো কিছুই তো রাজনীতির বাইরে নয়, সব কিছুই নিশ্চয়ই রাজনীতির মধ্যেই। তো সেই জায়গা থেকেই আসলে হাসান হাফিজ ভাই বললেন যে মুক্তিযোদ্ধাকে কোনো একটি গোষ্ঠী এবং একটি দল তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল, সেই ইতিহাসটা এখনকার প্রজন্ম সঠিকভাবে জানে না। এটি নিয়ে যেরকম বৈপরীত্য আছে, 90 অনেক দিন আগে চলে গেছে, এই 24 নিয়েও কিন্তু ইদানিং কথা হচ্ছে এবং দূরত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর সাথে। দেখেছেন আপনি নিশ্চয়ই। তাহলে 24-এর 5 মাসও যায়নি, এখনই কিন্তু কার কতটুকু অর্জন, কে কতটুকু কন্ট্রিবিউশন, সেগুলো নিয়ে কথা হচ্ছে, দূরত্ব কিছুটা বাড়ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। হাসান হাফিজ যে বলেছেন আমাদের 71-এর ইতিহাস নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটি বিকৃত হয়েছে এবং বিকৃত হতে হতে এমন হয়েছে যে এক ব্যক্তি ছাড়া আর কিছুই ছিল না, কিংবা একটি পরিবার ছাড়া আর কিছু না, এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং সর্বত্র একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার এবং একজন ব্যক্তির মাধ্যমে এই দেশ পাওয়া গেছে এবং ওই পরিবারেরই দেশটি, এই ভাবনা থেকেই ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইভেন আমাদের 52-র যে ঘটনা, 52-এর ভাষা আন্দোলনেও ইতিহাসের সমস্যা আছেই, ওখানেও সঠিক ইতিহাসটি ওভাবে আসেনি। আমাদের প্রজন্ম, আমাদের বাংলাদেশের যে প্রজন্ম উঠে এসেছে, এদেরকে সবচেয়ে বড় যে ধারণাটি দেয়া হয়েছিল আমাদের ইতিহাস শুরু হয়েছে 52 থেকে কিংবা 71 থেকে, এই কথা তো ঠিক নয়। আমাদের ইতিহাস তো 1000 বছরের, আমাদের ঐতিহ্য 1000 বছরের। 1000 বছরের একটি ঐতিহ্যকে আমরা এই অল্প কটি বছরের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। ঠিক সেই ঘটনাটা আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে অলরেডি। আপনি যেটা বলেছেন 24 নিয়েও ঘটছে অলরেডি। ইতিহাসকে বিকৃত করার একটি চেষ্টা চলছে এবং নিজেদের মতো করে নিজেদের পকেটে একটি পক্ষ নেয়ার জন্য চেষ্টা করছে, আরেকটি পক্ষ তাদের পকেটে নেয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্য হলো আমাদের বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে গত 16 বছর রাখা হয়নি যিনি বিতর্কের ঊর্ধ্বে, যিনি বিতর্কিত নন। তিনি পার্টি করলেও বিতর্কিত, না করলেও বিতর্কিত। তিনি লেখক হলেও বিতর্কিত, অলেখক হলেও বিতর্কিত। তিনি রাজনৈতিক হলেও বিতর্কিত, তিনি শিল্পী সাহিত্যিক হলেও বিতর্কিত। এই যে বিতর্কের যে ভয়াবহতা, এটার কারণে কারো প্রতি কারো আস্থা নেই। কিন্তু একটি জাতির মধ্যে এমন একটি গোষ্ঠী, মানে একটি দল থাকা উচিত যারা নিরপেক্ষভাবে একটি জাতির ইতিহাস রচনা করবে, ঘটনাগুলোকে নিরপেক্ষ জায়গা থেকে যা ঘটেছে তাই লিখবে। এই লেখাটা হলো গুরুত্বপূর্ণ। এই ইতিহাস আমাদের লিখতেই হবে, এর বিকল্প কিছু নেই। এই জাতিকে যদি দাঁড়াতে হয়, একটি জাতিকে সভ্য হতে হলে তার সভ্য ইতিহাস লাগে। জি নিশ্চয়ই। শুনছিলাম বিরতির আগে কবি জাকির আবু জাফরের কথা। আমরা ফিরছি হাসান হাফিজ আপনার কাছে। যে প্রশ্নটি আমরা বিরতির আগে আসলে জাকির ভাইয়ের কাছে ছিল, সেখানটাই যাচ্ছি যে এই যে একসাথে মিলে বিগত 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলেছেন, যারা এই যে পার্শ্ববর্তী দেশের তাদের যে প্রোপাগান্ডার বিরুদ্ধেও দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিলেন, এরা সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে হচ্ছে, একসাথে দাঁড়াচ্ছে। কিন্তু এই অর্জন কে ছিল, জুলাই বিপ্লবে কার কতটুকু অর্জন, কে বেশি অর্জন করলো, এগুলো নিয়ে বদানুবাদ চলছে, কথার মারপ্যাচ, কথা ছোড়াছুড়ি চলছে শীর্ষ পর্যায়ের। জাতি হতাশ হচ্ছে নিশ্চয়ই। কিভাবে দেখছেন বিষয়টাকে? সেটা তো ঠিক নয়। আসলে সঠিক ইতিহাসটা তো লিখতে হবে এবং মানে আমাদের সব ক্ষেত্রে আমি বললাম না, মানে সহিষ্ণুতার অভাব আছে আমাদের। আমরা যে সংস্কার প্রক্রিয়া চলছে, আমরা রাতারাতি চাচ্ছি সেটার মধ্যে সব কিছু। সেই সময়টা তাদের দিতে হবে। এখন তো মুরগি আগে না ডিম আগে, সংস্কার হবে নাকি নির্বাচন হবে, নানান কথাবার্তা চলছে। আর অনৈক্য একটু তো হচ্ছে, নিজেদের মধ্যে হচ্ছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের একটু দূরত্ব আছে, সেইভাবে তাদেরকে আস্থায় নিচ্ছে না। এখন যদি আস্থায় না নেয় তো একটা সংকট দেখা দেবে কি, যে সংস্কার কমিশনের রিপোর্টগুলি আসবে, যারা ক্ষমতায় আসবে তারা যদি সেটাকে বাস্তবায়ন না করে, তখন তো সমস্ত পণ্ডশ্রম হবে। সময়, অর্থ, এনার্জি, মেধা সব কিছুই অপচয় হবে। সেই কারণে দরকার হলো রাজনৈতিক দলগুলির সঙ্গে ঘন ঘন ইন্টারাকশন করা, তাদের কথা শোনা, সময় নিয়ে তাদের পরামর্শ নেওয়া। তারা যেহেতু সরকারে নাই, কিন্তু সরকারকে তো সমর্থন দিয়ে যাচ্ছে, অকুণ্ঠ নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে এই কাজটা করা দরকার। যত এটা বিলম্বিত হবে তত কিন্তু দূরত্বটা বাড়তে পারে এবং ছাত্রদেরকেও আমাদের
বোঝানো দরকার। ছাত্রদের মধ্যে তো একটা অ্যাডভেঞ্চারিজম আছে, বয়স কম হলে যা হয়, ভালো মন্দটা বোঝার তখন একটু শনাক্ত করাটা কঠিন হয়। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যারা বয়স্ক আছি, অভিভাবক আছি, শিক্ষক আছি, রাজনৈতিক দল আছে, তাদের দায়িত্বটা হচ্ছে তাদেরকে সঠিক পথে সুন্দরভাবে বুঝিয়ে ভালোবেসে সেটাকে কোনো যেন চাপিয়ে না দিয়ে, জোর না করি, ধমক না দিই, তাদেরকে বলতে হবে সেভাবে। কিন্তু ছাত্রদের আন্দোলনটা আরও দরকার আছে, না হলে নতুন সরকার আরও স্বৈরাচারী হয়ে উঠতে পারে। সেই কারণে এটার গ্যারান্টি হিসেবে এটা তাদেরকে দরকার। এবং নতুন তরুণরা আসবে, ক্ষমতায় আসবে, আশা করি সেসব সংস্কার আসবে। বয়সসীমা কমানো হচ্ছে মন্ত্রিসভায় যাওয়ার জন্য, এমপি পদে ইলেকশন করার জন্য, এমনকি ভোটাধিকার 17 বছরে যাতে হয় সেটারও শোনা যাচ্ছে। তো সেগুলি হলে আমরা তরুণদের অংশগ্রহণ পাবো। তরুণদের দেশপ্রেম তো হলো প্রশ্নাতীত এবং তাদের মানে স্বার্থটা আর নেই। আপনি দেখবেন যে বন্যা ত্রাণে তারা যেই কাজ দেখিয়েছে সেটা তুলনাহীন, নজিরবিহীন। ত্রাণ রাখার জায়গা ছিল না, মানুষ তাদের উপরে এত আস্থাশীল ছিল যে এরা চুরি করবে না, কোনো দুর্নীতি করবে না, লুটপাট করবে না। ফলে তারা কিন্তু ট্রাফিকও কন্ট্রোল করেছে, অনেক গাছ বৃক্ষরোপণ করেছে। তো সেগুলি কিন্তু একটা দেশপ্রেমের পরিচয়, অসাধারণ কিন্তু তারা দেখিয়েছে। সেই সম্মানটা তাদেরকে দিতে হবে, স্যালিউট তাদেরকে। তো এইটাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের বিজয়টা প্রাথমিক অর্জিত হয়েছে, মূল লড়াইটা আমাদের সামনে। এটাকে সংহত করা, এটাকে স্থায়ী রূপ দেওয়া, টেকসই করা, তাই না? আমরা পৃথিবীর কাছে রোল মডেল হয়েছে, কিন্তু আমরা যদি বিপ্লবটা ব্যর্থ হয়ে যায়, যদি প্রতি বিপ্লব জয়ী হয়, তাহলে তো সেই লজ্জাটা, কষ্টটা সাধারণ মানুষেরও থাকবে, 18 কোটি মানুষের থাকবে। 23 জন উপদেষ্টার শুধু একলার নয়, ছাত্রদের শুধু একলার নয়, সবার জন্য এটা বেদনার হবে এবং দুঃখজনক হবে। এইটা যেন না হয়, আমরা যেন সতর্ক থাকি, সচেতন থাকি, দায়িত্বশীল থাকি। জি, সতর্ক থাকি, সচেতন থাকি, দায়িত্বশীল থাকি, আসলে তিনটা অনেক গুরুত্বপূর্ণ কথা। জাকির আবু জাফর, লেখক হিসাবেই প্রশ্ন করছি, আপনি যদিও আপনি সংবাদকর্মীও, আপনি গণমাধ্যমের সাথে কাজ করছেন দীর্ঘদিন থেকেই। আমরা প্রোপাগান্ডা নিয়ে পার্শ্ববর্তী দেশের, বিশেষ করে দেশের গণমাধ্যম, পার্শ্ববর্তী দেশের যারা সরকারে রয়েছেন তাদের, গোটা ভারতীয়রা আমাদের বিরোধী সেটা আমরা নিশ্চয়ই বলবো না। তাদের অনেকেই আছে যারা আমাদের দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানায়। সেই জায়গাটায় থেকে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রোপাগান্ডার বিপরীতে পজিটিভ যে আমাদের ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো আমরা লেখক, সাহিত্যিক কিংবা সাংবাদিক, তারা কি যথাযথভাবে সেটা তুলে ধরতে পারছি বলে মনে হয় এই নতুন বাংলাদেশে? দেখুন, এটি পানির প্রবাহ যখন একদিক থেকে প্রবাহিত হয়, সেটি যখন হঠাৎ এসে ব্রেক হয়, সেখানে একটি দুর্ঘটনা হয়। অর্থাৎ পানিটা হয়তো বাঁধ ভেঙে যায় অথবা অন্যদিকে প্রবাহিত হয়ে যায়। তো ভারত আমাদের এখান থেকে একটা বিপুল সুযোগ সুবিধা পাচ্ছিলেন গত 15-16 বছর ধরে। হঠাৎ এসে যখন এটা ব্রেক হয়েছে, এখন স্বাভাবিকভাবে তারা এটাকে ভালোভাবে নিবে না। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিবেশী বলে কথা, প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে স্বীকার না করে তাদেরকে যদি মনে করে যে সে আমার অধীনস্থ কেউ, তাহলে তার ব্যবহারটা অন্যরকম হবে। প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে স্বীকার করতে হয়, যেটা ভারত আমাদেরকে প্রতিবেশী হিসেবে ওই মর্যাদা দিতে চায়নি, কিন্তু এখন তাকে দিতে হবে। এই কারণে যে বাংলাদেশকে খুঁজে পেয়েছে, আমাদের তারুণ্য বাংলাদেশকে বুকে নিয়ে দাঁড়িয়েছে, সুতরাং তাকে এই মর্যাদা দিতেই হবে। এখন যে প্রশ্নটি আপনি করলেন যে আমাদের মিডিয়া সেটা বা লেখকেরা সেটা করতে পারছে কিনা, এটার সংক্ষিপ্ত জবাব হলো না, সেভাবে পারছে না। কিন্তু যা করছে সেটিও কম নয় এবং পারতে হবে, এটি হলো কথা। আমি আমাকে লিখব, আমি আমার স্বাধীনতাকে স্বাধীন করব, আমি আমার বিজয়কে বিজয় দান করব, আমি আমার পায়ের দাগকে এটি বলিষ্ঠ জায়গায় দাঁড় করাবো। এটি তো আমার ব্যাপার। আমার দেশে আমি কি করব সেটি তো আরেকজন বলে দিবে না। আমার পরিবারে আমার কি হবে সেটি আরেক পরিবার বলে দিবে না। পরামর্শ দিতে পারে, অয়েলুসার হতে পারে, কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের মিডিয়াকে এখানে দাঁড়াতে হবে, আমাদের মিডিয়াকে এই ভূমিকা নিতে হবে। বাংলাদেশের মাটির গন্ধকে বিশ্বে তুলে ধরতে হবে। জি, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমি হাসান হাফিজ ভাই, আপনার কাছে একটু আসি। তারুণ্য তারুণ্য তারুণ্য, অনেক কথা শুনছি। তারুণ্য তো নিশ্চয়ই বয়সের সাথে সম্পর্কিত নয়। শিক্ষার্থীরা সামনে থাকে, এটি সেই 52-71 সবসময়ই শিক্ষার্থীরা সামনে ছিলেন। কিন্তু সেজন্য কি সব জায়গায়, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীদের কি আমরা সামনে দিয়ে দিব? তাহলে বাকি যারা আছে
তারা কিভাবে চলবে, দেশটা আসলে কিভাবে চলবে? না, একটা মিশ্রণ তো লাগবে। যারা প্রবীণ এবং প্রাজ্ঞ তাদের অভিজ্ঞতাটা তো নিতে হবে, তাই না? শুধু তরুণদের রাষ্ট্র পরিচালনা ধীরে ধীরে সেটা একটা সময়ের ব্যাপার, একটা প্রসেসের ব্যাপার, একটা মানে আন্দোলন করা এক জিনিস আর সরকার চালানো এক জিনিস, দেশ চালানো সেটা দুইটা ভিন্ন জিনিস। সেখানে কিন্তু প্রবীণদের পরামর্শ, দিক নির্দেশনা, অভিজ্ঞতার আলোকে যেই তারা পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, সেগুলি আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা সঠিক পথে এগুতে পারবো। আমাদের যারাদের কম বয়স তারা তো সেটা বুঝতে পারে না, হয়তো সামনের ভবিষ্যৎটা সেভাবে তারা রিড করতে পারে না, কিংবা কি ঘটবে সেটা অনুমান করতে পারে না। তো এই কারণে আমি বলবো যে তারুণ্যের মিশ্রণও থাকবে, তারুণ্যের প্রাধান্য থাকবে, কারণ তরুণরা হচ্ছে নিঃস্বার্থ। আপনি দেখেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করে, কিন্তু তাদেরকেও অতীতে অপব্যবহার করা হয়েছে, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে। লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি আমরা দেখেছি, সেটা কিন্তু একসময় ছিল না। ছাত্র রাজনীতির আলাদা সত্তা ছিল, অহংকার ছিল, গৌরব ছিল। সেটাকে ধূলিসাৎ করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। মানে দলীয় গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে ক্ষমতা কিয়ামত পর্যন্ত স্থায়ী করার জন্য হেন পন্থা নাই, নৃশংসতা, পৈশাচিকতা আমরা দেখেছি। তো সেটারই ফল হয়েছে এরকম। প্রকৃতি কিন্তু একসময় রুখে দাঁড়ায়। আপনি জানেন নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সেটা আমরা দেখতে পেয়েছি। তারা ভাবতেই পারেনি যে এত কম সময়ে তাদের এরকম তক্তের তাউস ধূলিসাৎ হয়ে যাবে। তো সেটার কিন্তু বীজ দাঁত এখনও রয়ে গেছে, সেগুলি আমরা এখনও উপড়ে ফেলতে পারিনি। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিদ্রোহ, বিভিন্ন জায়গায় সরকার পতনের অপচেষ্টা। গার্মেন্টস খাতে আমরা দেখেছি, পুলিশের এখানে দেখেছি, বিচার বিভাগে দেখেছি, শিক্ষাঙ্গনে দেখেছি, আমলাতন্ত্রে দেখেছি, এবং আরও হয়তো ষড়যন্ত্র হবে, আরও বিদ্রোহ হবে। এগুলির ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল। আমি এই তিনটা জিনিসের উপরে জোর দিতে চাই, এবং পরমত সহিষ্ণুতা থাকতে হবে। আমরা যেন সঠিক নির্বাচনের দিকে এগিয়ে যাই এবং দেশ যেন একটা সঠিক পথে এগোতে পারে। এটার দায়িত্ব সবার, শুধু রাজনীতিকদের না, শুধু 23 জন উপদেষ্টার না, সবার। নিশ্চয়ই সেইগুলো আমাদের সবাই খেয়াল রাখতে হবে। আমি একদমই হাসান হাফিজ ভাই বললেন, তার মধ্যে একটা বিষয় ছিল শিক্ষা ব্যবস্থা। আজকে নতুন শিক্ষা বছর শুরু হলো আমাদের সকল স্কুলে। যদিও এবছর সকল স্কুলে একই সাথে বই যায়নি এখনো, হয়তো পেয়ে যাবে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সেখানে প্রশ্নটা হচ্ছে যে বলা হয় শিক্ষা ব্যবস্থাও গত 14-15 বছরে ধ্বংস করে ফেলা হয়েছে, যদিও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই বিষয়গুলোকে আসলে কি দেখছেন? পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল, তো যারা এগুলো করেছে তারাও নিশ্চয়ই বিভিন্ন সার্টিফিকেটধারী। এই জিনিসটা তো প্রতিষ্ঠিত যে আমাদের সব কিছুর মতো শিক্ষা ব্যবস্থাকেও শেষ করে দেওয়া হয়েছিল, এবং শেষটা করেছে এই জন্য এখানকার সন্তানেরা, এখানকার প্রজন্ম বেড়ে উঠবে অর্ধেক জেনে, পুরো বিষয় কোনোটা জানা যাবে না বা জানার কোনো স্কোপ ছিল না। একটি জাতিকে অসুস্থ করে দেবার জন্য একটি শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট, আবার একটি জাতিকে উন্নত করার জন্য একটি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট। আমরা এই বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ স্লোগান শুনেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, যে আমরা ন্যায় চাই, ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কারা করেন? যাদের নৈতিকতা আছে, নৈতিক ভিত্তি আছে। নৈতিক ভিত্তি কোত্থেকে সৃষ্টি হবে? শৈশব থেকে। এবং শৈশবে সেটা কোথায়? পরিবারে পাবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে। যেহেতু পরিবার থেকে একটি শিশু বেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের যদি কাছাকাছি দৃষ্টিভঙ্গি থাকে, তখন একটি শিশুর মধ্যে নৈতিকতার জন্ম হয়। সেই নৈতিকতার ভিত্তিটা যদি ইউনিভার্সিটি পর্যন্ত কন্টিনিউ থাকে, তাহলে সে নৈতিক একজন মানুষ হয়ে বেড়ে উঠলো। সে নৈতিক মানুষ হয়ে যদি সে বিচারালয়ে যায়, সে জাস্টিস করবে। সে যদি আমলা হয়, তাহলে সে ন্যায়ের উপরে থাকবে, অনৈতিকভাবে কাজ করবে না। সে যদি রাষ্ট্রের আরও কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তাহলেও সে ন্যায়ানুগভাবে কাজ করবে, জাস্টিস রক্ষা করবে। সুতরাং শিক্ষা ব্যবস্থাটা খুবই জরুরি। সেটা আমাদের সরকার বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে তারা
অনেকটা সংশোধন করেছেন, পুরোটা সম্ভবত করতে পারেননি। এটি বই দেখলে বোঝা যাবে। জি, বই দেখলে আমাদের মনে হয় এটা অবশ্যই শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দিতে হবে এবং খুব গুরুত্বের সাথে নজর দিতে হবে। যে শিক্ষা ব্যবস্থা অনেক বড় বিষয়, আলোচনায় হাসান হাফিজ ভাই আপনার কাছেও যাব। দর্শক, আমরা কথা বলছি নতুনের প্রত্যাশা নিয়ে। আমরা কথা শুনছিলাম জাকির আবু জাফরের, ফিরছি হাসান হাফিজ আপনার কাছে। যে প্রশ্নটি তা হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয় বা শিক্ষাটাই মেরুদণ্ড যেটি আপনারা বলে থাকেন, সেখানটায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি যে বহুমুখী, সেখানে প্রত্যেকটার আবার ধারা উপধারাও আছে। বাংলা মাধ্যম বলেন তারও আছে, আবার ইংরেজি মাধ্যম বলেন তারও আছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও আছে। প্রশ্ন হচ্ছে যে এত ধারা উপধারার মধ্যে সেই শিক্ষা ব্যবস্থার আসলে লক্ষ্যটা কি? বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাগুলো আমাদেরকে শিখাচ্ছে কি, কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের টার্গেটটা কি আসলে এই শিক্ষাদানের মাধ্যমে? সেরকম টার্গেট তো আমরা এখনো ঠিক করতে পারিনি এত বছরেও। আপনি দেখেন যে এখানেও বৈষম্য আছে, নানান ধরনের অসাম্য আছে, এবং এমন একটা ষড়যন্ত্রের শিকার শিক্ষা খাতটা। আপনি দেখেন করোনার সময় কিন্তু পাশের দেশ ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা ছিল, আমাদের দেশে দীর্ঘকাল বন্ধ করে ফেলা হলো। তারপরে কি করা হলো, পরীক্ষা তুলে দেওয়া হলো, আর সিলেবাসটাকে কমিয়ে আনা হলো, পরীক্ষা তুলে দেওয়া হলো। তো একটা ষড়যন্ত্র যে এইখানে যেন মেধাবী জনগোষ্ঠী গড়ে উঠতে না পারে, তাহলে শাসন করতে সুবিধা, তাহলে মানে এখান থেকে বাণিজ্য করা সম্ভব, অন্যায় সুবিধা নেওয়া সম্ভব, সেটা নিয়েছেও। তো ফলে আমাদের কিন্তু এখন নতুন করে ঢেলে সাজাতে হবে পুরো শিক্ষা ব্যবস্থাকে। কিছু কিছু ফিরে এসছে, আরও আসবে, সময় লাগবে। তো এই নতুন পাঠ্যক্রম আমরা পাবো, যে এত কম সময়ে কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব না। তো কিন্তু এটা আমাদের দরকার। আর শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আপনি বললেন যে অনেক ধারা উপধারা আছে, সেটা তো ঠিকই। তো সেটাকে দেশপ্রেমের আলোকে মানে ঢেলে সাজানো দরকার, এবং আমাদের কার্যকর একটা জনশক্তি এইভাবে দরকার যারা দেশকে বিশ্বের যেই গ্লোবাল যে চ্যালেঞ্জেস আছে সেগুলির সঙ্গে তাল মিলিয়ে যেন চলে, ব্যবহারিক জীবনে যেন মিল থাকে। আমরা অনেক কিছু শিখি যেটার ব্যবহারিক জীবনে এটার সঙ্গে কোনো সাযুজ্য নেই, কোনো প্রয়োগের ক্ষেত্র নেই, প্রতিফলন নেই। ফলে অর্থহীন তো সেগুলি। জনমুখী এবং বাস্তবমুখী, দেশ ও মাটির উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এইটাই ঢেলে সাজানো দরকার। অনেক শিক্ষা কমিশন বাংলাদেশে হয়েছে, কিন্তু আমরা সেগুলির মধ্যে কোনো সুনির্দিষ্ট কিছু পাই নাই, খণ্ডিত সেগুলি সব। নতুন করে যেহেতু বাংলাদেশ একটা নতুন প্রেক্ষাপট পেয়েছে, নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ছাত্র জনতার এই অভ্যুত্থানের ফলে, এই রক্ত দানের ফলে, সেটাকে যদি আমরা এখন নতুন একটা সুনির্দিষ্ট লক্ষ্যাভিসারী একটা কিছু গড়ে তুলতে না পারি, সেই ব্যর্থতাটা কিন্তু আমাদের উত্তর প্রজন্মের কাছেও কিন্তু বিবর্তিত হয়ে তাদের কাছেও যাবে, সেটাও একটা কষ্টের বিষয় হবে। সুতরাং আমাদের দায় দায়িত্ব শুধু খালি একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার না, এই পুরো সিস্টেম কিন্তু চেঞ্জ করা দরকার, কাঠামোটা বদলানো দরকার সব ক্ষেত্রে। সংস্কারটা কি, একটা মানুষের উপযোগী, বাস্তব উপযোগী, বিজ্ঞানসম্মত, কুসংস্কার মুক্ত, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক একটা দেশ গড়ে তোলার জন্য যা যা দরকার সব সেক্টরে কিন্তু আমাদের যোগ্য লোক আছে। চিকিৎসা খাতে ভারত যেটা বলছে, চিকিৎসার জন্য তারা আমাদের দরজা বন্ধ করে দিচ্ছে, পর্যটনের সেটা ভালো করেছে একদিক দিয়ে আমি বলি এটাকে। তাহলে আমরা শিক্ষাটা পাবো। গরু বন্ধ করে দিয়েছে, তো গরুতে আমরা স্বনির্ভর হয়েছি। আলু পেঁয়াজও যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা স্বনির্ভর হব। চিকিৎসার ক্ষেত্রেও আমাদের বিশ্বমানের চিকিৎসক আছে, আমাদের ম্যানেজমেন্টের মধ্যে দুর্নীতি ছিল, সেই রকম ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। অবশ্যই আমাদের সেরকম চিকিৎসক আছে, মেধাবী চিকিৎসক আছে, দক্ষ, যোগ্য। তাদেরকে যদি সেইভাবে আমরা, কিছুদিন আগে একটা প্রাইভেট মেডিকেল কলেজের যারা মালিক তারা একটা গোলটেবিল করেছেন, আমার সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার। তো আমি বলেছি যে একটা পাইলট প্রকল্প হিসেবে আপনারা দরকার লাগলে উন্নত দেশের থেকে নিয়ে আসেন না, 6 মাসের জন্য তারা ট্রেনিং দেবে, এবং যারা ট্রেন্ড হবেন তারা অন্যদেরকে ট্রেনিং দেবে। আমাদের দেশে আছে সুপার স্পেশালাইজড হসপিটাল, একটা পিজিতে আছে কোরিয়ার গভর্নমেন্টের সহায়তায়, কিন্তু সেটা এখনও নানান ষড়যন্ত্রের শিকার হয়ে এটা শিগগিরই হবে, এবং এটাতে বিশ্বমানের সেখানে কোরিয়ান চিকিৎসকও থাকবে। আপনি জেনে অবাক হবেন যে আমেরিকায় যেসব হার্টের যত বড় বড় ডাক্তার আছে তার মধ্যে কোরিয়ানদের সংখ্যা বেশি। ফলে আমরা বিদেশের থেকে নেব না কেন, থাইল্যান্ডের থেকে আমরা চিকিৎসক নিয়ে আসতে পারি। আমাদের দেশে এসে 6 মাস 1 বছর প্রাইভেট একটা কনসোর্টিয়াম করে 3-4 জন মালিক মিলে একটা করুক না পাইলট প্রকল্প হিসেবে 1 বছর 2 বছরের জন্য। সেটা যদি সাকসেসফুল হয় সেই মডেলটা আমরা ছড়িয়ে দিতে পারি, তাই না? তো চেষ্টাটা করতে হবে। এখন সেই ক্ষেত্রটা হয়েছে, এখন উদ্ভাবন হবে। আমাদের ইন্ডিয়া আমাদেরকে ঠিক আছে রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদের সমস্যা নাই, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো। আমাদের রিসোর্স আছে,
মেধাবী জনশক্তি আছে, 18 কোটি মানুষ আছে। আমরা সবাই মিলে যদি দেশকে ভালোবাসি, অবদান রাখি, অবশ্যই আমরা একটা স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। জি অবশ্যই, সেই আশা তো দেখছি আমরা বিগত 5 দশক থেকে, স্বাধীনতার পর থেকে। কবি জাকির আবু জাফর, আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে শিক্ষার কথা বললেন, আশার কথা শোনালেন হাফেজান হাফিজ। নিশ্চয়ই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এরকম আশার কথা জাতিকে শোনাবেন, সেটি আমরা প্রত্যাশাই রাখি। কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে সব জায়গায় বাণিজ্য, শিক্ষায় বাণিজ্য। ভর্তি করতে যাবেন ভালো স্কুলে, বেসরকারি, আপনার 1 বছরে 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লাগবে। বিশ্ববিদ্যালয় তো বাতি দিলাম, আপনার বাণিজ্য শাস্তে যাবেন, সেখানে আপনি করাই হচ্ছে প্রতিষ্ঠানটা বাণিজ্য করার জন্য, সেবা তো পরের কথা। অনেক ডাক্তারের কাছেই দেখা শুরু হবে, 1 মিনিটও দেখে না এরকম। তো বাণিজ্যের যেখানে মানসিকভাবে চিন্তা, নৈতিকভাবে যেখানে এরকম হয়ে গেছে, নৈতিকতার কথা আপনি বললেন, তাহলে এই সর্বাঙ্গে ব্যথা ওষুধ কোথা লাগাবেন? যখন ব্যথা সর্বাঙ্গে হয়, সর্বাঙ্গেই ওষুধ দিতে হবে, এর কোনো বিকল্প কিছু নেই। কথা হচ্ছে এটি রাষ্ট্রকে দেখতে হবে। রাষ্ট্র একটি পরিবার, পরিবারে আপনি কি করেন, আমি কি করি, আমার সন্তানকে আমি কি মানে দেখতে চাই, সেই মানের শিক্ষা তাকে দেওয়ার চেষ্টা করি। সেই রাষ্ট্র কি পারবে? রাষ্ট্রে তো একজন ব্যক্তি কিংবা কোনো বস্তু নয়, এটা রাষ্ট্র তো অনেক লোক পরিচালনা করে, সেখানে প্রেসার গ্রুপ থাকে। সেই প্রেসার গ্রুপকে ভেঙে কবে সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র আপনি দেখবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি লোক প্রশাসনের ছাত্র, আমাকে এগুলো পড়তে হয়েছে। এর বাইরে আমি যেটা বাস্তব বাংলাদেশকে পড়েছি, তাতে আমার মনে হয়েছে কোনোভাবে এটি অসম্ভব কিছু নয়। পৃথিবী যদি পারে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো পারে, এমন বহু রাষ্ট্র আছে যেখানে একটি রাষ্ট্রের পুলিশ অলরেডি তুলে দিয়েছে, কারণ সারা বছর একটি অকারেন্সও ঘটে না। উন্নত রাষ্ট্রগুলোর এমন অবস্থা, রাস্তায় একটি মানি ব্যাগ হয়তো লক্ষ টাকা নিয়ে পড়ে আছে, বা লক্ষ টাকার বেশি মোবাইল পড়ে আছে, 7 দিন পড়ে থাকলে সেটি জায়গা মতো থাকে, কেউ ধরে না। তারা কি মানুষ নয়? তারা কি আকাশ থেকে এসেছে? না। তার মানে রাষ্ট্রকে দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্র বলতে, রাষ্ট্র তো কোনো বস্তু না, রাষ্ট্র মানুষ মিলেই। কিন্তু রাষ্ট্রে যারা মানুষ আসবেন, যিনি অভিভাবক হবেন জাতির, তার মাথায় এই স্বপ্ন, এই ভিশনটা থাকতে হবে যে আমি আমার দেশকে উন্নত করব, সেই সাথে আমার জাতিকে উন্নত করব। আসলে জাতি উন্নত না হলে দেশ উন্নত হবে না, রাষ্ট্র উন্নত হবে না। দেশকে উন্নত করার জন্য কি করতে হবে? করতে হবে এই, আমি যেটা বললাম, একটি পরিবার যেমন একজন অভিভাবক দেখেন, ঠিক রাষ্ট্রকেও তেমন করে দেখতে হবে। রাষ্ট্রের প্রতিটি উইংস তার স্বভাব অনুযায়ী চলবে। আইন আছে আমাদের, প্রত্যেকটা জায়গায় চমৎকার আইন আছে, কিন্তু আইন ভঙ্গ করার পরে সেটাকে ধরার কিংবা সেটার বিচার নেই। আইন প্রয়োগের বিষয়টি থাকতে হবে। আমাদের রাস্তায় বের হলে কি করবে? সেটি কি অ্যাঞ্জেল এসে করবে? না, অ্যাঞ্জেল না, আমি তো ওটাই বললাম, সেটা অ্যাঞ্জেল না। এটাকে আমি আশাবাদী এই জন্য রাখতে চাই যে একটি জাতিকে ভাঙচুরের ভেতর দিয়েই বেড়ে উঠতে হয়, একটি রাষ্ট্রকেও তাই। আমাদের 5 দশক গেছে, এটি সত্য। কারো কারো হয়তো বেশি লাগে, কারো কারো সন্তান দেরিতে হয়, কারো কারো সন্তান হয়তো 15-20 বছর চলে যায়, তারপরে হয়। আমরা হয়তো সেই অত সৌভাগ্যবান না যে আমাদের দ্রুত হবে। ধীরে হলেও আমাদের মধ্যে সেই চেতনা জাগ্রত হয়েছে। অন্তত এই নতুন প্রজন্ম সেই চেতনা নিয়ে চলছে। হ্যাঁ, নতুন প্রজন্ম সেই, আমরা দেখেছি যে আমাদের সমন্বয়কদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়েও কিনতে পারেনি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু সমন্বয়ক তো মানে মুষ্টিমেয় কয়েকজন না, গোটা জাতির যারা নেমে এসেছিল, দেখুন সবাইকেই হয়তো সেই লোভ লালসা, কেউ জেলে যেতে হয়েছে, গুম হয়েছে, তারপরও তো অন্যায়ের বিরুদ্ধে তারা ছিল, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়েছে। এবং এই লড়াটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ভাবে তারা লড়েছে। ঠিক ন্যায়ের পক্ষে লড়ার মানুষের অভাব থাকবে না, এবং আসছে সেটি আসছে, কিন্তু ধীরালয়ে। আমি বলছি, এবং রাষ্ট্র এমন একটি জায়গায় আছে, তাকে তার নাগরিকদেরকে সে কি করবে, এই হারমোনিটা তার আনতে হবে। শিক্ষা ব্যবস্থা এবং উপরে যারা আছেন, আমি আর একটি কথা যোগ করি এখানে, সেটা হলো সংস্কারের কথা হাসান হাফিজ ভাই বলেছেন যে আমাদের যারা প্রশাসনে যান, ক্ষমতায় যারা যান, তারা দেশকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন, আর আমলা যারা হয়ে যান তারা মনে করেন জনগণ আমার চাকর। এই মানসিকতা থেকে বের করে আনতে হবে, এটা স্বভাবে ফেরাতে হবে। যার যা দরকার সেটুকু সে পাবে, এবং তার বাইরে গেলে
এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, আমেরিকার কথা ধরুন, রাস্তায় ড্রাইভার যাচ্ছে, সিগন্যাল পড়লো, সিগন্যাল যদি ভায়োলেশন করে কিচ্ছু বলবে না তাকে, এমন অঙ্কের একটি জরিমানা করবে যে জরিমানা দিতে তার হয়তো 2 মাসের ইনকাম লাগবে। এইভাবে 3বার হলে সারা জীবনের জন্য তার লাইসেন্স বাতিল। কই কেউ তো ব্রেক করছে না, সৌদি আরবে কেউ ব্রেক করে না। অর্থাৎ আইনের প্রয়োগ থাকতে হবে। আইনের প্রয়োগ থাকতে হবে। হাসান হাফিজ, আপনার কাছে আবার একটু ফিরি, সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র আসছে, এটি জাকির আবু জাফর বলছে, আপনি আসার কথা শোনাচ্ছেন। যেখানে বাংলাদেশের একদম প্রাথমিকভাবে পরবর্তী প্রজন্ম আসবে, পৃথিবীতে আসার আগেই 80 ভাগেরও বেশি যে পৃথিবীতে আসে সেটি আসে যথাযথ প্রক্রিয়ায় নয়। সিজার 80 ভাগ বাংলাদেশে আপনি জানেন, যেটি দরকার নেই, তার মানে সিজার করে বাণিজ্য সেখানে হচ্ছে। জন্ম নিবন্ধন নিতে যাবেন, সেখানে পয়সা ছাড়া হচ্ছে না। স্কুলে ভর্তি করতে যাবেন, সেখানে টাকা ছাড়া ভর্তি হচ্ছে না। তো এই যে গণ অভ্যুত্থানের পরেও যেসব জায়গায় বাস স্ট্যান্ড সহ শুরু করে রাস্তাঘাটের চাঁদাবাজি সেখানেও বন্ধ হয় না। তো এই এত কিছুর মধ্যেও আপনি স্বপ্ন দেখেন কি করে দেখাবেন স্বপ্ন এই জাতিকে? তার মধ্যেই তো চলতে হবে। আসলে আপনি 100% তো কিছু আশা করতে পারেন না। তো আস্তে আস্তে হবে, ঠেকে ঠেকে হবে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে হবে। ছাত্ররা তো এটাও বলেছে, দেয়াল লিখনে আছে, ঘুষ চাইলে ঘুষি। তো আমি বলেছি যে ছাত্রদেরকে ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে, ওয়াচডগ হিসেবে থাকতে হবে, না হলে নতুন সরকার আবার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। জি, যদিও তাদের কাঠামোর মধ্যে চেঞ্জেস আসবে, গঠনতন্ত্রে আসবে, নির্বাচনী ম্যানিফেস্টোতে আসবে। ইতিমধ্যে বিএনপি কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটার মধ্যে অনেক কিছুই আছে, আগের থেকেই আছে। তো সেটার আমরা চাইব যে সঠিকভাবে বাস্তবায়ন। উনি যেটা বললেন জাকির আবু জাফর কবি, যে ভালো ভালো আইন আছে কিন্তু প্রয়োগ নাই। আসলেই তো আইনের কোনো অভাব নাই আমাদের দেশে, সুন্দর সুন্দর আইন আছে, প্রয়োগটা হতে হবে এবং সদিচ্ছা থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে, যারা দেশ চালাবে তাদের মধ্যে সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। তাহলেই কিন্তু অনেকখানি অন্যায় থেকে আমরা, অসাম্য থেকে, বৈষম্য থেকে আমরা অনেকখানি মুক্তি পেতে পারি। এটা রাতারাতি তো হবে না, আপনার 1 বছরের মধ্যেই আমরা সবাই ফেরেস্তা হয়ে যাব, এটা আশা করাটা ঠিক না। আমাদের ভুল ত্রুটি থাকবে, অন্যায় থাকবে, তারপরে ঘুষ টুস বলেন যেটা, চাঁদাবাজি, এগুলি কিন্তু কমিয়ে আনতে হবে, আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। সেটা যদি গতিটা একটু সন্তোষজনক হয় সেটা ভালো। যদি আমরা কমালাম, হয়তো দেখা যাবে যে আগের চেয়ে সেটা সেইভাবে বড় ধরনের কোনো পরিবর্তন, তাহলে মানুষ তো বলবে যে আগেই আমরা ভালো ছিলাম, এর চাইতে মর্মান্তিক তো আর কিছু হতে পারে না। সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। এবং তত্ত্বাবধায়ক সরকারকেও আমরা বলবো যে আপনারা সসম্মানে যেন বিদায় নিতে পারেন, সেরকম দক্ষতার পরিচয় দেন, সেরকম পরিপক্কতার পরিচয় দেন, বিচক্ষণতার পরিচয় দেন, দূরদর্শিতার পরিচয় দেন এবং দৃঢ়তার পরিচয় দেন। আপনারা সেটা পারছেন না, এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি কন্ট্রোল করতে পারেননি। বলা হয়েছে যে তাহলে 80-90 হাজার পুলিশ বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার তো দরকার নেই, তাদেরকে শুদ্ধির চেষ্টা করেন, তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করানোর চেষ্টা করেন, মোটিভেট করেন, তাদেরকে কাজে লাগান, তাই না? হ্যাঁ, স্বৈরাচারের সমর্থক কিংবা বেনিফিশিয়ারি তো অনেক লোক ছিল, সবাইকে কি আমরা মেরে ফেলবো? সেটা তো চিন্তাই করা উচিত। তারা যেন শুদ্ধতার পথে আসে, যেন তারা অনুতাপ করে, প্রায়শ্চিত্ত করে, যেটা এখনও করে নাই আওয়ামী লীগ, কিন্তু করা উচিত। বাস্তবতাটাকে মেনে নেওয়া উচিত, যেটা ভারত পার্শ্ববর্তী দেশ, ভারতও এখনও বাস্তবতাটাকে মেনে নেয় নাই। তারা বলেছে যে হ্যাঁ, কারো অবস্থান সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু কাজে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখনও সীমান্তে আমাদের তাদের প্রাণ দিতে হচ্ছে। কেন এটা হবে? এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা কিন্তু প্রতিবেশী ঠিক, কিন্তু আমরা সৎ প্রতিবেশী চাই। আমাদের বন্ধুত্ব হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাশীলতার ভিত্তিতে। তাহলেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সুন্দর একটা সুসম্পর্ক হতে পারে। না হলে টানাপোড়েনটা থাকবে। যতদিন শেখ হাসিনা ওখানে থেকে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিতে থাকবেন, ততদিন কিন্তু সম্পর্কটা সহজ হবে না। এটা ভারত সরকারকে স্পষ্ট করে বলতে হবে এবং আমাদের এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তারপর তারা বলেছে, কিন্তু সেইভাবে আমরা কাজের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না। ভারতেরও দরকার আছে বাংলাদেশকে, আমাদেরও দরকার আছে। সুতরাং দুই পক্ষেরই কিন্তু উচিত এমন একটা রাস্তা বার করা যেখানে শ্রদ্ধাশীলতা থাকে, পারস্পরিক সমতাটা থাকে, ন্যায্যতা থাকে, একতরফা বাণিজ্য যেন না হয়, একতরফা ট্রানজিট যেন না হয়। তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কার্যকর হবে না। আমরা অতীতে এটা দেখেছি। আমি একটু সুশাসনের কথা আপনি এর আগে বলছিলেন, হাসান হাফিজ ভাইও বলেছে, সুশাসনের সাথে নিশ্চয়ই বিচার ব্যবস্থা অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রশাসনও জড়িত। কথা রয়েছে এবং এখনো সেটি দূর হয়নি যে কোর্টের ইট প্রতিটা কণা বালুকণাও টাকা ছাড়া বোঝে না কিছু। তো সেখানটায় নতুন এই বাংলাদেশে
কি প্রত্যাশা করছেন, কতটুকু পরিবর্তন আসলে আসবে বা এসেছে, খুব ছোট্ট করে একটু বলবেন। দেখুন, নজরুলের বিদ্রোহী কবিতার একটি লাইন আছে, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি। কবিরা হলেন ধ্বংসস্তূপের ভেতর থেকে আরেকটি নতুন স্বপ্নের কথা বলবেন জাতিকে। আমি একজন কবিতা কর্মী হিসাবে সেই স্বপ্নের কথাই বলবো। যত খারাপ হোক, খারাপের একটি শেষ আছে, এবং শেষ যে আছে জি। আমরা পেয়েছি 5ই আগস্ট। কেউ কি ভেবেছিল এইভাবে সব দেয়াল ধসে পড়বে? এত ক্ষমতার উচ্চাবিলাস, এত প্রচণ্ড দেয়াল, এটা ভেদ করবে কেউ? সব তো চুরচুর হয়ে মুহূর্তে ভেঙে পড়েছে। ঠিক সেরকমভাবে বাংলাদেশও ভাঙচুরের ভেতর দিয়ে যাবে। যারা আজকে অবৈধভাবে শুধু চাঁদা, অর্থাৎ চাঁদা 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 আর চাঁদা, এই যে চাঁদাবাজি করছে, এটারও একটা শেষ আছে। শেষ হবে এইভাবে যে হয় সে ভালোর দিকে ফিরে আসবে, অথবা সেখানে ধ্বংস হবে। কারণ পৃথিবীতে কোনো কিছু অশেষ নেই। অবশ্যই আমরা বাংলাদেশ রাইট ট্রেকে আসবে, আজ হোক কাল হোক। তবে আমার মনে হয় একটি ট্রেনে সে চড়েছে, এই ট্রেন ধীরে হলেও যাত্রা শুরু করেছে, ইনশাআল্লাহ। জি, আমি খুব 30 সেকেন্ডে একটু এক কথায় জবাব চাই। সেটি হচ্ছে, আপনি কবিতা কর্মী বলেছেন, কবি, সাহিত্যিক, শিল্পী কিংবা এই যে বুদ্ধিভিত্তিক অঙ্গনে যারা কাজ করে, আপনিও তাদের মধ্যে একজন, যথাযথ সম্মাননাটি কি পাচ্ছেন? এটি বললে আসলে বলতে হবে এই জাতি তার আত্মমর্যাদাও বুঝে না, শিল্প সাহিত্য তো আরো দূরের বিষয়। প্রত্যাশা করছেন যে এই বছর থেকে, এখন থেকে পাবেন সেটি? অবশ্যই প্রত্যাশা আমরা করি। আমরা পাচ্ছি না সেটা বলবো না, পাচ্ছি, কিন্তু যা যথাযথ। পাওয়া দরকার যথার্থ পাওয়া যাচ্ছে না। সেটা হয়তো আমাদের, শুধু আমাদের না, অনেকেরই। আমি আশা করি সেটিও আমরা পাবো। হাসান হাফিজ ভাই, আপনি, এই প্রশ্ন আপনার কাছে যাচ্ছি না, আপনি প্রত্যেকটা আলোচনায় আপনি বলছিলেন প্রত্যাশা, যে গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করছেন। এবছর সেই গণতন্ত্রের পথে, নিশ্চয়ই এটা একটা প্রক্রিয়া, গণতান্ত্রিক জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এই বছরই মানুষ সেখানে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হবে বলে আপনি আশা করছেন? জাতীয় নির্বাচনের প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। আমরা আশা করি তাফসীল ঘোষণা বছরের শেষ নাগাদ নির্বাচন হবে, আমার ধারণা আর কি, ব্যক্তিগত ধারণা। সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি। যত বিলম্বিত হবে তত কিন্তু শত্রুরা কিন্তু ফাঁক ফোকর খুঁজে পাবে। আমরা যেন সেই রাস্তাটা করে না দিই, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। রাজনীতিবিদদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা আরও বাড়ুক, এটাও আমরা প্রত্যাশা করব। নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, সেটাও আমরা চাইব। নিত্যপণ্য সহনীয় পর্যায়ে আসুক, মূল্যস্ফীতি কমে যাক, কর্মসংস্থান সৃষ্টি হোক, শিক্ষাঙ্গনে যেন অস্ত্রের ঝনঝনানি না হয়, র্যাগিং না হয়, বুলিং না হয়, এবং সেই গণরুম না হয়, সেরকম লেজুর বৃত্তির, সেরকম ফ্যাসিস্ট দানবের স্বৈরাচারী পাশবিক শক্তি যেন আবার গড়ে উঠতে না পারে, সেই ব্যাপারে সচেতন থাকার জন্যে। এবং আইনের সুশাসন আমরা চাই, এবং আইনের প্রয়োগ চাই, যথাযথ প্রয়োগ চাই। তাহলেই কিন্তু অনেক দুর্বৃত্তায়ন আমরা রুখতে পারবো বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ হাসান হাফিজ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জাকির আবু জাফর আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও এই আশাবাদী মানুষগুলোর সাথে আসার স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন নিয়ে 24-এর বিপ্লব সাধিত হয়েছে কিংবা অভ্যুত্থান হয়েছে, যে স্বপ্ন নিয়ে অসংখ্য প্রাণ ঝরে গেছে, অসংখ্য অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, এবং তারা তাদের জীবনের সোনালী স্বপ্নগুলো ধূলিসাৎ করেছে। বাংলাদেশ নামক একটি স্বপ্ন যেন এগিয়ে যায়, কল্যাণমূলক রাষ্ট্র হয়, সেই প্রত্যাশা থেকে, তেমনই একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।